স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এক ঘুষিতেই মেঝেতে মুখ থুবড়ে পড়ল টমেটো প্রিন্স। ব্যথার তোরে গুঙিয়ে উঠে কোনো মতে পেছনে ঘাড় ফিরিয়েছে কি ফেরায়নি, তৎক্ষণাৎ ওর বুকের উপর হাঁটু গেড়ে বসে দু হাতে এলো পাথারে ঘুষি দিতে শুরু করলো আগন্তুক। মুহূর্তেই নাক মুখ থেতলে গিয়ে বিভৎস চিত্র ধারণ করে অ্যালেক্সের সমগ্র মুখমণ্ডল। বুকের উপর শক্ত ভারে শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ফলস্বরূপ তিড়তিড়িয়ে রক্তে ভরে উঠল শুভ্র চোখের কোটর। অ্যালেক্সের এমন ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়ে ফ্লোরা। উদ্বিগ্ন হয়ে তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে দু হাতে আঁকড়ে ধরে তুষারের বাহু। বলবান পুরুষালী শক্তির সঙ্গে পেরে ওঠার বৃথা চেষ্টা চালিয়ে উদ্গ্রীব হয়ে বলে, ছাড়ুন, নইলে মরে যাবে এক্ষুনি। ক্রোধের তাড়নায় থরথর করে কাঁপছে তুষার। ফ্লোরার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে শুধু অ্যালেক্সকে মেরেই যাচ্ছে একাধারে। হাতের কাজে অবিরত থেকে গর্জন করে বলে উঠে সে, কাকে মেড বলিস তুই? কে তোর মেড? পেন্ট হাউসে দাঁড়িয়ে তুষারের জিনিসে হাত দিয়েছিস? তোকে আর দিনের আলো দেখতে দেবো ভেবেছিস, বাস্টার্ড? ফের অজস্র কষাঘাতে বিদীর্ণ হলো অ্যালেক্সের মাংসপিণ্ড। ছেলেটার অবচেতন হওয়ার উপক্রম। ফ্লোরা এবার কেঁদেই উঠল কুণ্ঠায়। পেছন থেকে তুষারকে থামানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে বলল, তুষার থামুন, প্লিজ থামুন। মারতে হলে টর্চার সেলে নিয়ে যান, তবুও দয়া করে এখানে এসব বন্ধ করুন। ফ্লোরার কথাগুলো চুপচাপ শুনে গেল অ্যালেক্স। টর্চার সেলের নাম মুখে নিতেই হুট করে বদলে গেল ওর অভিব্যক্তি। কি ভেবে যেন অকস্মাৎ আড়ালে মুঠিবদ্ধ করে নিল দুহাত। এরই মাঝে ফ্লোরার টানা হ্যাচড়া কান্নাকাটিতে থামতে বাধ্য হয় তুষার। মেয়েটাকে আচানক ধমকে উঠে বলে, কতবার বলেছি মাফিয়া পেন্ট হাউসে ইনোসেন্ট সেজে থাকা বন্ধ করো। তোমাকে প্রোটেক্ট করার জন্য সবসময় বসে থাকবো না আমি। কথা শুনছো আমার? কি করেছি আমি? রুষকন্যার ক্রন্দনরত কণ্ঠস্বর। অশ্রুসিক্ত মেয়েটাকে এক পল পরক করে দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। দাঁতে দাঁত পিষে বলল, এই যে একটু রক্ত দেখে কেঁদে ভাসাচ্ছ, এটাই তোমার দুর্বলতা। এসব এখনই বাদ না দিলে ভবিষ্যতে আফসোস করবে তুমি। মাফিয়া পেন্ট হাউসে কেউ তোমার ইনোসেন্সি, তোমার এই বাচ্চা বাচ্চা চেহারা দেখার জন্য বসে নেই। এখানে থাকতে হলে ডেভিল হতে হয়, নয়তো হরিণ শাবকের মতোই হায়নাদের ধ্বংসে অস্তিত্ব হারাবে নিজের। আপনি কি সব বলছেন? নাও লিভ মি অ্যালোন। অ্যালেক্সের নিথর দেহটা লাউঞ্জে ফেলে রেখেই লম্বা পা ফেলে কটকটিয়ে উপরে উঠে যায় তুষার। তুষারের যাওয়ার পানে নিগুড় দৃষ্টি ফেলে আর এক দফা ফুপিয়ে কেঁদে ওঠে ফ্লোরা। নাক টেনে অস্ফুটে বলে, আপনি ভীষণ নির্দয় তুষার, বরফ পিণ্ডের মতোই কঠিন আপনার হৃদয়। ওদিকে মুখের মাঝে জমে থাকা তাজা রক্তগুলো থুথু দিয়ে মেঝেতে ফেলে রুগ্ন শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে যেতে ফ্লোরার পানে কুটিল দৃষ্টিপাত করে বিড়বিড়ায় অ্যালেক্স। যেই জিনিস একবার ভালো লাগে সেই দিকে বারবার নজর দেই টমেটো প্রিন্স। কেউ আটকাতে পারে না। কথাটা ভালো মতো মস্তিষ্কে ঢুকিয়ে নিও প্রিন্সেস। কথার শেষে মুখ জুড়ে খেলে যাওয়া বিশ্রী এক কপট হাসি অচিরেই অন্তরাত্মায় কাঁপন ধরালো রুষকন্যার। অপ্রীতিকর মুহূর্তের বিভীষিকাময় আবহ এখনও বিরাজমান। চারিদিক থমথমে গুমট। টমেটো প্রিন্স আর তার দলবল পেন্ট হাউস ত্যাগ করেছে বহুক্ষণ। সেকেন্ড লিডারের অকস্মাৎ আগমনে ইতিমধ্যে সচকিত পাইথন প্যারাডাইস। টেরিটরি সুরক্ষায় কালো পোশাকধারী মাফিয়া সৈন্যদের নির্ভীক অবস্থান। শত্রুপক্ষের কিঞ্চিত আভাসে খুলে দেওয়া হয়েছে দোতলার বেসমেন্টের একাংশ। সেখান থেকে শয়ে শয়ে বেরিয়ে এসেছে হিংস্র সাদা নেকড়েদের পাল। নেকড়ে প্যাকের সবচেয়ে বুদ্ধিদীপ্ত এবং চৌখস আলফার পিছু নিয়েছে বাকি সদস্যগণ। উদ্দেশ্য চোখের পলকে পুরো জঙ্গল ঘেরাও করা। পাইথন লিডারের অন্যতম শক্তির উৎস বোধ হয় এই নেকড়ে প্যাক। একদল হিংস্র দৈত্যাকার জানোয়ারকে এভাবে বশবর্তী করে নিজের টেরিটরি সুরক্ষায় নিয়োজিত রাখা চারটিখানি কথা নয়। এরি শিওভানের দক্ষতায় অভিভূত ব্র্যাডফা সহ পুরো আন্ডারওয়ার্ল্ড। তবে মানুষ খেকো নেকড়েদের বশ করার মতো এমন ভয়ঙ্কর মৃত্যুঞ্জয়ী খেলার পেছনে যে মাফিয়া বসের কোনো কলুষিত দুর্ধর্ষ অতীত রয়েছে সেই ধারণা নিশ্চিত। নৈশব্দে কেটে গিয়েছে কয়েক প্রহর। সে যে সিঁড়ি ভেঙে নিজের ঘরে ঢুকেছে তুষার, তারপর আর এই মুখ হয়নি সে।
ফ্লোরা মেয়েটা এখনো ঠায় বসে আছে লাউঞ্জে। কোমল শরীরের সবটুকু ভার শীতল মেঝেতে ছেড়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে অনর্গল। কোনো এক অযাচিত কারণবশত হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটার হৃদয় জুড়ে উদ্ভাসিত অভিমানে এখন থমকে গিয়েছে পুরো পেন্ট হাউস। অভিব্যক্তি শক্ত হৃদয়ের মানুষটার জন্য ভেতরে তৈরি হওয়া অনুভূতিটুকু অশ্রু জোয়ারের মিশেলে বিলীন হচ্ছে নৈসর্গে। মাফিয়া পেন্ট হাউস কভু ভালোবাসা, মোহ, আসক্তি কিংবা অনুভূতি দেখানোর জায়গা নয়। সেই সম্পর্কে বেশ ভালো মতো অবগত রয়েছে ফ্লোরা। অগত্যা ওই থমথমে কাঠখোট্টা লোকটার প্রতি হৃদকহিনে একটু একটু করে জমানো অনুভূতির পালকে প্রাধান্য দেওয়ার ইচ্ছেটাও জাগেনি কোনো কালে। কিন্তু এখন কি জানি কি হলো, একটা কলুষিত মুহূর্তের মাহেন্দ্রক্ষণে মানুষটার এহেন করা অপ্রতিরোধ্য বাক্যবাণগুলো মোটেই সহ্য হলো না ফ্লোরার। টমেটো প্রিন্সের কর্মকাণ্ডের চেয়ে তুষারের বলা প্রত্যেকটি কথা হাজার গুণ বেশি আঘাত হানল হৃদয়ে। নাজুক বক্ষ পিঞ্জরের সমগ্র জুড়ে বিদ্রোহ করে উঠল অজ্ঞাত এক কৈশোরিক অভিমান, যেন অধিকার বোধের তাড়নায় মাথা চাড়া দিয়েছে অবিন্যস্ত বাক্যরা। অভাবনীয় সাহসের ঢেউ তুলে জোর গলায় বলছে, আপনি আমাকে উপেক্ষা করতে পারেন না, কথায় কথায় এভাবে কষ্ট দেওয়ার অধিকার রাখেন না। আমি আপনার সাবলীলতায় অভ্যস্ত হতে চাই, কঠোরতায় নয়। মনের আকুতি মনেই চাপা রয় রুষকন্যার। দোতলা থেকে আগত আসবাবের ভারিক্কি আওয়াজে মুহূর্তে বেরিয়ে আসে ভাবনা থেকে। ধ্যান ভঙ্গ হয়ে গেলে গণসচকিত করে উপরতলার করিডোরে দৃষ্টি নিক্ষেপ করে ফ্লোরা। কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে বুঝতে পারে শব্দের উৎস তুষার জাওয়াদের মাস্টার বেডরুম। এখানে অতর্কিত আওয়াজে ক্রন্দন স্বর খেয়েই হারালো মেয়েটার। কপল বেয়ে গড়িয়ে পড়া স্বচ্ছ নোনা জল থমকে গিয়ে টলটলে হয়ে উঠল টাগর চোখের কার্নিশ। বাম হাতের পিঠ দিয়ে সেটুকু সন্তর্পণে মুছে দ্রুত কদমে এগিয়ে গেল তুষারের কক্ষের অভিমুখে। বিশাল আকার কক্ষের কালো দরজাটা হাট করে খোলা। ভেতরে ঢুকলো না ফ্লোরা, বাইরে থেকে উকি দিয়ে অবলোকন করতে লাগলো তুষারকে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটছে তুষার। কাভার্ড, ক্যাবিনেট, কফি টেবিল, এমনকি কাউচের সঙ্গে আবদ্ধ সিক্রেট ড্রয়ারগুলো পর্যন্ত উল্টে পাল্টে নিমেষে পুরো রুমটাকে তছনছ। তুষারের কর্মকাণ্ডে হতচকিত হলো ফ্লোরা। কি করছেনটা কি? ঘরটা কিভাবে এলোমেলো করার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, নিশ্চয়ই আমাকে অহেতুক পেরেশানি দেয়া। জবাব এলো না অপর প্রান্ত থেকে। কোনো কিছু খোঁজার প্রয়াসে ব্যতিগ্রস্ত তুষার। শুধু হলো কপাল জুড়ে স্পষ্ট দুশ্চিন্তার ভাঁজ। শ্যামরঙা সুদর্শন মুখাবয়বে গাঢ় হয়েছে বিষণ্ণতা। এখানে অদ্ভুত উদ্বিগ্নতা লক্ষ্য করে ফের প্রশ্ন ছুড়ল ফ্লোরা। কি লাগবে বলুন না, আমি খুঁজে দিচ্ছি এক্ষুনি। দ্যাটস নান অফ ইউর বিজনেস। কাট কাট জবাব দিল যন্ত্রমানব। নিমেষে চোখ মুখ শুকিয়ে এটুকু হলো ফ্লোরার। শুষ্ক একটা ঢোক গেলে অভিমানী স্বরে বলল, আমি কিন্তু আর গোছাতে পারবো না। লাগবে না। আবার তিরিক্ষি আওয়াজ। এবার সত্যিই বিভ্রান্ত হলো ফ্লোরা। হঠাৎ কি এমন হলো তুষারের? গ্যাংস্টার মিশনে যত চড়াই উতরাই কিংবা উৎপীড়নই থাকুক না কেন, এই মানুষটাকে কখনো এতটা ব্যতিগ্রস্ত হতে দেখেনি ফ্লোরা। তাছাড়া হঠাৎ পেন্ট হাউসে ফিরে এসে এমন করে কী বা খুঁজে বেড়াচ্ছে সে? ভাবনার মাঝেই তুষারের পানে এগিয়ে গেল ফ্লোরা। বিঘাত খানিক দূরে দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে বলে উঠল, কতদিন পরে পেন্ট হাউসে ফিরে এলেন, অথচ শুরু থেকে বকেই যাচ্ছেন। এখন কিছু জিজ্ঞেস করছি, তাও ঠিকভাবে উত্তর দিচ্ছেন না। আমি কি এতটাই ফেলনা? কোনো এক অযাচিত কারণে বুক ফাড় করা দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। উল্টানো কফি টেবিলের একেবারে মাঝ বরাবর অদৃশ্য এক গোপন কৌটো। হাঁটু ভেঙে মেঝেতে বসে সেটাই টেনে অদম্য চেষ্টা চালিয়ে ফ্লোরার কথার প্রত্যুত্তর করল সে। আমাকে কি নতুন দেখছো তুমি, নাকি আমার আচার আচরণে নতুন তোমার কাছে? কোনটা? তুষারের মুখোমুখি হয়ে হাঁটু গেড়ে বসল ফ্লোরা। বুকের মাঝে অদম্য সাহস জুগিয়ে বলল, কোনোটাই নতুন নয়, কিন্তু আপনার মুখ থেকে নিজের প্রতি যত্নশীল বাক্য শোনার আগ্রহটা নতুন। আপনার চোখে আমার জন্য মায়া দেখতে চাওয়ার অনুরক্তিটা নতুন। অকস্মাৎ থমকে গেল তুষার। টেবিলের থেকে দৃষ্টি সরিয়ে তরা চোখ ঘোরালো সম্মুখে।
কুণ্ঠিত নজরে এদিকেই চেয়ে আছে ফ্লোরা। তুষারের কৌতূহলী চাহনিকে মোটেই উপেক্ষা না করে কথা বাড়ালো সে। খানিক সংকীর্ণতা নিয়ে কম্পিত স্বরে বলে উঠল, আপনি তখন লাউঞ্জে বলেছিলেন যে আমি আপনার, না মানে টমেটো প্রিন্সকে ওভাবে মারছিলেন, তখন খুব অধিকার নিয়ে বলেছিলেন কথাটা। কি অবস্থা মেমে, কতটা সরলই না তোমার ভাবনাগুলো, তোমার সহজ স্বীকারোক্তিগুলো। ভাবনার অতলে এক মুহূর্ত ডুবল তুষার। পরক্ষণেই অভিব্যক্তি বদলে ফেলে ফিরিল বাস্তবতায়। ফ্লোরার সূক্ষ্ম অনুভূতিকে এক প্রলয়ে ছিন্ন ভিন্ন করে দিতে চিরাচরিত থমথমে গলায় বলে উঠল, এই পেন্ট হাউস থেকে শুরু করে পুরো পাইথন প্যারাডাইস ক্যাসিনো ক্লাব সব কিছুই আমার দায়িত্বের অন্তর্ভুক্ত বলোরা। অ্যারিসের টেরিটরি রক্ষায় জীবন উৎসর্গ করার ক্ষমতা রাখি আমি, আর তুমি তার বহির্ভূত নও। তোমার সুরক্ষা নিশ্চিত করো আমার অন্যতম দায়িত্ব। শগক্তিতে কথা শেষ করে হাতের কাজে মন দিল তুষার। টেবিলের সিক্রেট ড্রয়ারে সন্তর্পণে তুলতে লাগলো ইলেকট্রিক পাসওয়ার্ড। অভিমানে চুপসে গেল ফ্লোরা। ধরা গলায় শুধালো, ব্যাস এটুকুই, আর কিছু নয়? জবাব দেওয়ার ফুরসত হলো না বিপরীত পক্ষের। আগেই হাতে এসে আটকালো একটা আধা পোড়া সাদা কালো ফটো। আঙুলের ভাঁজে আটকানো ছবিটার পানে মৌহ দৃষ্টি নিষ্প্রভ চেয়ে আছে তুষার। তুষারের এহেন শূন্য ভাবাবেগ লক্ষ্য করে ফ্লোরা উকি দিল সেদিকে। দেখল সত্য বিবাহিতা এক বাঙালি রমণীর হাস্যোজ্জ্বল মুখাবয়ব, ক্যান ক্যান শোভিত সাদা গাউন আর হাতের ফ্লাওয়ার বাকেটের সমৃদ্ধে এখনও সেই প্রথম দিনের মতোই স্নিগ্ধ দেখাচ্ছে বৈবাহিক সাজসজ্জা। তবে আশ্চর্যের বিষয় হলো রমণীর পাশে অবস্থিত মানবের চেহারাটা পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে অগ্নিশিখার অনলে। পুরো ছবি জুড়ে এখন শুধু এক স্নিগ্ধ বাঙালি রমণীর অস্তিত্ব, যার হাস্যোজ্জ্বল মুখপানে অনিমেষ চেয়ে আছে তুষার। সেদিকে একপল দৃষ্টিপাত করে কিছু একটা অনুমান করলো ফ্লোরা। মুখ গহ্বরে অবশিষ্ট তরলটুকু আড়ালে গলার্ধকরণ করে গলার স্বর খাঁদে নামিয়ে বলে উঠল, আপনার মা নিশ্চয়ই। প্রত্যুত্তর করল না তুষার। বিনা বাক্যে নৈঃশব্দে কাটিয়ে দিল বেশ কিছুক্ষণ। ফ্লোরা বুঝল তুষার হয়তোবা কোনো মন মস্তিষ্কের দ্বন্দ্বে আটকে গিয়েছে। এই মুহূর্তে তুষারের একা থাকাটাই শ্রেয়। সহসা তুষারকে যথাযথ একাকিত্ব দিয়ে নীরবে পিছিয়ে এলো মেয়েটা। পরনের ফিনফিনে ফ্রকটা ঠিকঠাক করে নৈঃশব্দে পা, ঠিক তখনই পেছন থেকে ফ্লোরার সরু হাতের কবজিটা টেনে ধরল তুষার। আকস্মিক কাণ্ডে ভরকালো রমণী পিছনে ঘাড় ফিরিয়ে শান্ত স্বরে শুধালো, কিছু হয়েছে? একটু থাকবে এখানে? শক্ত হৃদয়ের মূর্তিমান লোকটার হঠাৎ এহেন জড়ানো কণ্ঠস্বরে হৃদয় কাঁপছে উঠল ফ্লোরার। তৎক্ষণাৎ থরথরিয়ে পিছিয়ে এলো মেয়েটা। পুনরায় তুষারের মুখোমুখি হয়ে হাঁটু ভেঙে বসে আশ্বস্ত গলায় বলল, আমি এখানেই আছি। চোখ নমিত করল তুষার, তবে হাত ছাড়ল না ফ্লোরার। ছবিটার পানে এক ধ্যানে চেয়ে রইল ফের। আপনি কি শুধুমাত্র এই ছবিটা খোঁজার জন্যই রাশিয়া ফিরেছেন? ধীর স্থির চোখ তুলল তুষার। রুশকোনার মোহনীয় গোলাপি মুখপানে চেয়ে অতি ভঙ্গুর স্বরে বলে উঠল, ফ্লোরা, ক্যান আই হাগ ইউ ফর এ মোমেন্ট? হক চকালো ফ্লোরা। গ্যাংস্টার মানবের মুখে বারংবার এমন শিশুসুলভ আবদার শুনে নিমেষে মিয়ে গেল আড়ষ্টতায়। কণ্ঠনালী রোধ করে রেখেছে দ্বিধাদ্বন্দ্বের মহাপ্রাচীর। অগত্যা সংকীর্ণতায় তোতলাতে শুরু করে মেয়েটা। আসলে মানে, জিভের ডগায় বাক্য আটকে আছে। ঠিক সেই মুহূর্তে ফ্লোরাকে চট করে থামিয়ে দিল তুষার। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবাবেগ শূন্য থমথমে গলায় বলল, আই এম সরি, এক্সট্রিমলি সরি। কথা কটা শেষ করে তাড়াহুড়ো উঠে যাওয়ার জন্য উদ্যত হয় তুষার। ঠিক তখনই টান পড়ল পুরুষালী হাতের মাঝে। সহসা পিছু ফিরল তুষার। কিছু বুঝে ওঠার আগেই ফ্লোরা ঝুঁকে এসে দু হাতে ওর গলা জড়িয়ে ধরল সবেগে। ঝড়ঝড়ে সিল্কি চুলে নমনীয় হাতের পরশ বুলিয়ে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
আমি আছি তো। মুহূর্তেই রুষকন্যার লতানো পৃষ্ঠদেশ আবদ্ধ হলো পুরুষালী দুহাতে। বলিষ্ঠ হাতের বাঁধনে সংকীর্ণ হয়ে এলো দুটি দেহের সামান্যতম দূরত্ব। মূর্তি মানবের প্রতিটি অসহায় দীর্ঘশ্বাস কম্পিত করে তুলল ফ্লোরাকে। কি ভেবে যেন আর খানিকটা কাছাকাছি এসে হাতের বাঁধন শক্ত করল ফ্লোরা। চওড়া পিঠ জুড়ে আশ্বস্তির প্রলেপ বোলাতে বোলাতে ভীষণ আদুরের স্বরে শুধালো, আপনি এতদিন বাংলাদেশে ছিলেন, নিশ্চয়ই সেখানে মাকে খুঁজে পেয়েছেন। বাক্যহীন তুষার। সম্পূর্ণ নীরবতার মধ্যে দিয়ে অতিবাহিত হলো কিয়ৎক্ষণ। মুখ ফুটে জবাব না দিলে নিজের উন্মুক্ত ঘাটে অনুভূত হওয়া তপ্ত নোনা জলটুকু অনেক কিছুই জানা দিয়ে গেল ফ্লোরাকে। তুষার দীর্ঘশ্বাস ছেড়ে নতুন উদ্যমে বলে উঠল, মা বোধহয় আপনাকে চিনতে পারেনি, তাই না? রমণীর ঘাড়ে মুখ গুজে রাখা অবস্থাতেই অবুঝের মতন আশূচক মাথা নাড়ালো তুষার। জিভির ডগায় অধর ভেজালো ফ্লোরা। বলল, আপনি চিনেছিলেন? পুনরায় নিঃশব্দ। ফ্লোরা থমল না। ভগ্ন হৃদয়ের তুষারকে সন্তর্পণে দু হাতে আগলে রেখে ছুঁড়ল বাক্যবান, আপনি চিনেছিলেন তাহলে পরিচয় কেন দিলেন না? অতঃপর বহুক্ষণ বাদে নড়ে চড়ে ওঠে তুষার। রুষকন্যার ফিনফিনে ভূষণে বাহাত ভাঙা উষ্ণ জলটুকু আলগোছে মুছে ইতি টানে চোরালো সেই স্বর্গীয় আলিঙ্গনের। আধা পোড়া সাদা কালো ছবিটা পুনরায় চোখের সামনে তুলে ধরে জানায়, এতগুলো বছর পরে নিজের জন্মদাত্রীর কাছে তুলে ধরার মতো কোনো পরিচয় নেই আমার ফ্লোরা। আমি যে নিষিদ্ধ দুনিয়ার অন্তহীন পাপিষ্ঠ। আমার দু হাতে নৃশংসতার ছড়াছড়ি, শরীর জুড়ে বিভীষিকার উদ্ভাসন। সমগ্র বাস্তবতার কাছে ঘৃণিত এক মানব আমি। কে বলেছে সমগ্র বাস্তবতার কাছে ঘৃণিত আপনি? আমাকে কি মরীচিকা মনে হয়? মেয়েটার পানে নীল লিখতে চাইল তুষার। ভীষণ কাতর স্বরে বলল, তাহলে সমগ্র দুনিয়ার কাছে আমার মা কেন আমার অস্তিত্বহীন বানিয়ে রাখলো বলতে পারো? কিঞ্চিত আশ্চর্য হলো ফ্লোরা। কণ্ঠ খাদে নামিয়ে শোধালো, মানে? হাতের মুঠোয় আবদ্ধ থাকা ছবিটার দিকে অনিমেষ চেয়ে অতীতে ডুবল তুষার। মানুষপটে ভেসে উঠল সেদিন নিঝুমকে বাড়ি পৌঁছে দেওয়ার মুহূর্তটা। রিকশা না ধরিয়ে দিলেও নিজের গাড়িতে করে নিঝুমকে খালা বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল তুষার। মন মস্তিষ্ক জুড়ে চলছিল অসহনীয় উৎপীড়ন। তন্ত্রাসাবাদ নামটা শোনার পর থেকেই অজ্ঞাত সব কৌতূহল ক্রমশ প্রশ্নবিদ্ধ করে তুলেছিল মাস্টার মাইন্ড খ্যাত তুষারকে। নিজের মাকে খুব ছোটবেলায় দেখেছিল তুষার। মানুষপটে চেহারা স্পষ্ট নয় কভু, তবু স্বপ্নে বিচরণ করা এক ছত্র এক শ্যামলতা মানবীর মুখাবয়ব এখন বহু বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে ওকে। তুষার জানে এটাই ওর মা তন্দ্রাসাবাদ। তবে নিজের অস্তিত্বের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জুড়ে যাওয়া মাফিয়া সাম্রাজ্যের কলুষিত অধ্যায়ের শেকড়ে পৌঁছে আর কখনো খুঁজে দেখার ইচ্ছে হয়নি ওই অস্পষ্ট চেহারার অন্তরালের শ্যামলতা মানবীকে। কিন্তু এখন কিছুতেই মানতে পারছে না পাথর কঠিন মন। বারবার তাকে দেখার প্রয়াসে মাথা চাড়া দিয়ে জাগ্রত হচ্ছে অবাধ্য ইচ্ছেটা। ফলস্বরূপ নিঝুমের খালা বাড়ি অবধি চলে আসা। বাড়ির গেটে পৌঁছে গাড়ি থেকে নেমে পড়ে নিঝুম, সঙ্গে তুষার। চোখের সামনে মার্বেল শোভিত বিশাল বড় অট্টালিকা সফেদ আলোর রোশনাইয়ে রাজপ্রাসাদের ন্যায় ঝলমল করছে চারিপাশ। চারিদিকের সৌন্দর্যবর্ধক গাছগাছালি আর সাজসজ্জ সাজানো গৃহকর্ত্রীর রুচিশীলতার বাহক। গেটের বাইরে থেকেই পুরো বাড়িটা এক নজরে পরখ করে নিল তুষার। তন্মধ্যে ওপাশ থেকে এগিয়ে এলো নিঝুম। সম্মোহনী হেসে বলে উঠল, সুন্দর তাই না? ইয়া, তোমার কালামনি বেশ রুচিশীল। চটচল দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো নিঝুম। বলল, ঠিক ধরেছেন, সারাদিন একা একা থাকে আর বাড়ি পরিচর্যা করে। একা একা কেন? তোমার আঙ্কেল কিংবা খালাতো ভাই বোন নেই? নিমেষেই আধার ঘনালো দু চোখে। পাংশুটে মুখটা আড়াল করার বৃথা চেষ্টা চালিয়ে নিঝুম জানালো, আঙ্কেল মারা গিয়েছেন বহু আগে। একজন খালাতো ভাই রয়েছে, তুর্য ভাই। সেও নিজের কাজে বেশ কিছু বছর ধরে বিদেশে। শুনেছি কিছুদিন হলো দেশে ফিরেছে। তবে অফিসের কাজে মিটিংয়ে এখনো বাড়িতে আসার সুযোগ হয়নি তার। ওর জন্যই তো সবসময় একাই থাকতে হয় খালামণিকে। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার।
আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো। আর কোনো ছেলে মেয়ে নেই তার? তৎক্ষণাৎ না জানালো নিঝুম। তুষার ফের বলে উঠল। আচ্ছা, তোমার খালামণি কখন রাজশাহী গিয়েছে? অজ্ঞাত তুষারের এত এত প্রশ্ন শুনে ভ্রু কুচকালো নিঝুম। সন্দেহের উৎপত্তি ঘটল মস্তিষ্কে। নিগুড় দর্শনে যুবককে কপাল বেঁকিয়ে বলে উঠল। তখন থেকে একের পর এক অহেতুক প্রশ্ন করেই যাচ্ছেন। বলি, আপনি জেনে কি করবেন এত কিছু? জোরপূর্বক কেসে উঠল তুষার। ভীষণ খাওয়ার ভান ধরে বলল। না মানে এমনি কিউরিওসিটি। তোমার খালামণির এত বড় বাড়ি, অথচ তোমার ভাষ্যমতে তোমরা মধ্যবিত্ত। আনমনে ব্যাগের চেইন ধরে টানাটানি করতে করতে ঠোঁট উল্টালো নিঝুম। আফসোসের স্বরে বলল। তা তো হবেই। খালামণি কোটি কোটি টাকার মালিক। তার রাশিয়ান বাবার সব সম্পত্তি খালামণির। আর আমার মা তো খালামণির সৎ বোন হয়। দুজনের মা একই হলে বাবা আলাদা। খালামণি তো তার বাবার কাছে ছোট থেকেই বড় হয়েছে। তারপর কেন যেন এত বছর পরে হুট করে দেশে ফিরে এলেন। দেশে ফেরার পরেই মূলত আঙ্কেলের সাথে বিয়ে হয় তার। সেকেন্ড ম্যারেজ, তাই তো? আপনি কি করে জানলেন? হতচকিত হয়ে প্রশ্ন ছুড়ল নিঝুম। কথার পাছে তুষার কিছু বলবে, এর আগেই একটা অফ হোয়াইট টয়েটো এসে থামলো বাড়ির গেটে। ফলস্বরূপ এখানে ইতি ঘটল দুজনের রহস্যে ঘেরা বাক্যালাপের। তৃতীয় ব্যক্তির আগমনে নিঝুম তুষার একযোগে ঘাড় ঘোরালো পেছনে। নজরে এলো শাড়ি পরিহিত একজন মাঝ বয়সী আধুনিকা রমণী। পা থেকে মাথা অবধি বেশভূষা অত্যন্ত পরিপাটি। গেটের কাছ থেকেই গাড়িটিকে বিদায় জানিয়ে সদুক্তিদের সামনে এগোলো সে। মাঝপথে নিঝুমকে দেখতে পেয়ে গতি স্থির হলো পায়ের। মেয়েটাকে আগাগোড়া পরখ করে স্নেহের স্বরে শাঁসিয়ে উঠলেন তিনি। সন্ধ্যা হয়েছে সেই কখন, এখনো বাইরে কি করছো? এই তো খালামণির বাড়িতে ঢুকলাম। ঘোরাঘুরি যাই করো না কেন সূর্যাস্তের আগ পর্যন্ত, এরপর আর বাইরে থাকার দরকার নেই। ট্যুরিস্ট এরিয়া হলেও এলাকাটা ভালো নয়, আশেপাশের কাউকে বিশ্বাস নেই। কখন কার মধ্যে থেকে সুইট ডেমন বেরিয়ে আসে তা বলা মুশকিল। সুইট ডেমন? ভ্রু বাঁকিয়ে পরপর একই শব্দের পুনরাবৃত্তি করে নিঝুম। কথার জের ধরে তন্দ্রা জাওয়াত কিছু বলবেন, আগেই দৃশ্যগত হয় বলিষ্ঠ শরীরের একটা লম্বা মতো যুবক। স্ট্রিট লাইটের তির্যক আলোয় ঝকঝকে পরিষ্কার ছেলেটার ধারালো কঠিন মুখাবয়ব। কি ভেবে যেন যুবকের মুখপানে নির্লিপ্তে চেয়ে রইলেন তন্দ্রা জাওয়াত। খানিকক্ষণ অতিবাহিত হলো নৈঃশব্দে। অতঃপর অস্ফুটে বলে উঠলেন। কে তুমি? তন্দ্রা জাওয়াতের প্রশ্নে স্থবির হয়ে পড়ল তুষার। মাথার উপর সত্য বাজ পড়ার মতোই চমকে উঠল অকস্মাৎ। নির্বাক অভিব্যক্তি দেখে মনে হচ্ছে এর চেয়ে কঠিন প্রশ্ন বোধহয় পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। সত্যিই তো, পরিচয় থাকুক আর নাই বা থাকুক, হিমালয় সম দূরত্বের প্রাচীরের অন্তরালে যার সহিত প্রাকৃতিক নিয়মের ঐশ্বরিক প্রদান নারীর টান বিদ্যমান, সেই জন্মধাত্রী মানবীকে কি প্রত্যুর করবে তুষার? কি বলবে, আমি আপনার ছেলে? এমন করে কি আদৌ বলা যায়? বোধ হয় বলা যায় না, কারণ ইতিমধ্যে তুষার অনুমান করতে পেরেছে পুরো পৃথিবীর সম্মুখে তন্দ্রা জাওয়াতের ছেলে হিসেবে একজনেরই পরিচিত রয়েছে, আর সে হলো তুর্য জাওয়াত। নির্বাক শিশুর ন্যায় সেই তখন থেকে তন্দ্রা জাওয়াতের পানে ফেলিয়ে চেয়ে আছে তুষার। তা লক্ষ্য করতেই আগ বাড়িয়ে কথা পারে নিঝুম। খালামণিকে ধাতস্থ করে বলে ওঠে। উনি আসলে আমাদের ভার্সিটির সিনিয়র খালামণি। হঠাৎ বিচের ওখানেই দেখা হয়। কথা বলতে বলতে বাড়ি অবধি এগিয়ে দিল আর কি। নিঝুমের কথায় আশ্বস্ত হয়ে তপ্ত শ্বাস ছাড়লেন তন্দ্রা জাওয়াত। গেট খুলে বাড়ির অভিমুখে এগিয়ে যেতে যেতে তুষারের পানে একবার নিগুড় দৃষ্টিপাত করে ভাগ্নির উদ্দেশ্যে বললেন। অতিথিকে ভেতরে নিয়ে এসো। দারুণ হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায় নিঝুম। তৎক্ষণাৎ কঠোর আওয়াজে বাদ সাধল তুষার। উদ্গ্রীব হয়ে পিছনে ঘুরে লম্বা পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি আসছি। ভাবনার ইতি ঘটল তুষারের। নতুন উদ্যমে চোখের কার্নিশ সিক্ত হলো নোনা জলে। সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতো উষ্ণ আলিঙ্গনে রক্তাক্ত হৃদয়ের ভঙ্গুর মানুষটাকে আবদ্ধ করে নিল ফ্লোরা। এবার আর সংকুচিত হয়ে নয়, অনেকটা সাহস আর অনুভূতির প্রকাশ ঘটিয়ে বাহ্যিক দূরত্ব ঘোচালো অকপটে।
কোমল দুহাতের আবেশিত পরশে শখের পুরুষের এক সমুদ্র দুঃখ দূরীভূত করার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে আপনি আমায় ভালো নাই বাসলেন, নিজের মাফিয়া ইগোর কাছে দুর্বল নাই হলেন, তাতে আমার কোনো আফসোস নেই তুষার। কারণ দিন শেষে আপনার দুর্বলতা প্রকাশের একমাত্র পিছুটান আমি, আর আপনি চাইলেও সেটা উপেক্ষা করতে পারবেন না। এবার থেকে পৃথিবীর যে প্রান্তেই থাকবেন, হৃদয়ের ওই দুর্বলতারা আপনাকে আমার কথা মনে করিয়ে দিবে অহর্নিশ। সংলাপবিহীন নিগুড় আলিঙ্গনের হাত ধরে সুপ্ত অনুভূতিরা যখন তুঙ্গে বিরাজমান, তখন হৃদগহীনে ভেসে ওঠে অবাধ সুখের এক নিদারুণ পংক্তিমালা। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট ইনানি। রয়্যাল টিউলিপ এখন লোকে লোকারণ্য। মার্কেটে বেশ ভালোই ভিড়। বুটিক হাউসে সেই সকাল থেকে ব্যস্ত সময় পার করছে ঈশানী। আর দুজন মেয়ে আছে, তবে দায়িত্বের বহুলাংশই ঈশানীর উপর বর্তানো। সহসা ক্রেতা সমাদরে দুদণ্ড দাঁড়িয়ে থাকার ফুরসত নেই ঈশানী। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। এই সময় কাস্টমারের ভিড় কিছুটা কমে আসে। পরবর্তীতে সন্ধ্যা গড়ালেই শুরু হয় নতুন উদ্যমের ব্যস্ততা। যেহেতু ক্রেতার সমাগম কমে এসেছে কিছুটা, এই ফাঁকে এলোমেলো জিনিসগুলো গোছাতে শুরু করে ঈশানী। গোছগাছ হয়ে গেলে তবেই মিলবে ফুরসাদ, কিন্তু সেই ফুরসাদ বোধ হয় ঠিক জুৎসই লাঘব করা হলো না ঈশানীর। আগেই ওপাশের মার্কেটে কর্মরত একটা মেয়ে এগিয়ে এলো হন্তদন্ত হয়ে। মেয়েটার আকস্মিক আগমনে ভ্রু কুঞ্চিত করলো ঈশানী। দরজার কাছে এগিয়ে এসে শুধালো, কি হয়েছে, হঠাৎ এমন ছুটে এলে যে? মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল, তোমার কাছে এসেছি। মার্কেটের গেটে একটা ভাইয়া দাঁড়িয়ে আছে, তোমাকে ডেকে পাঠাতে বলল। আমি আবার দোকান ভর্তি কাস্টমার রেখে এসেছি, তাই ছুটতে ছুটতে এলাম। ভাইয়া? কোন ভাইয়া? বাঁকানো কপাল খানিকটা বেঁকে গেল রমণীর। ঈশানীর প্রশ্নে অপর প্রান্তের মেয়েটা ঠোঁট উল্টালো সবেগে। আবার ফিরে যেতে যেতে বলল, কি জানি, দেখে তো মনে হলো তোমার ভার্সিটির সিনিয়র হবে হয়তো। কিন্তু আমি তো আজ পর্যন্ত ভার্সিটিতে কখনো। বাক্য শেষ করার ফুরসত পেল না ঈশানী। আগেই ব্যস্ততার ভানে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী আর কি বা করবে, উপায়ান্তর না পেয়ে মেয়ে দুটোকে দোকানে বসিয়ে সদ্য উদয় হওয়া সিনিয়র ভাইয়ের খোঁজে এগিয়ে গেল মার্কেটের গেটের দিকে। গেটের বাইরে পা রাখতে না রাখতেই হতভম্ব হয়ে গেল মৃত মেয়েটা। চোখ দুটোকে আচমকা তুলে ফেললো কপালে। বিস্মিত স্বরে একা একাই বলে উঠল, এ তো মাফিয়া বস, কিন্তু উনি এখানে তাও বাইক নিয়ে। বাইকের পানে দৃষ্টিপাত করা মাত্রই ঈশানীর মনে পড়ে যায় সপ্তাহখানিক আগের কথা। কিন্তু তখন তো ঈশানী এমনি হেয়ালি করেছিল। তাছাড়া সেদিনের পর থেকে এরিস পুরোপুরি লাপাত্তা। কক্সবাজারের কোথাও আর কখনো দেখা যায়নি তাকে। অথচ এতগুলো দিন বাদে হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে সোজা বাইক নিয়ে মার্কেটে হাজির। মাফিয়া বসটা ভীষণ অদ্ভুত। কখন দর্শন দেবে আর কখনই বা উধাও হয়ে যাবে সে কথা বলা বাহুল্য। চোরা চোখে আশপাশটা ভালো মতো পরখ করে ধীর গতিতে সামনে পা বাড়ালো ঈশানী। যেতে যেতেই আর চোখে এক পলক দৃষ্টিপাত করলো সুদর্শন লোকটার পানে। অফ হোয়াইট সোয়েট শার্টের ওপর ব্ল্যাক লেদারের জ্যাকেট, ব্ল্যাকি ব্যাগি ডেনিম আর হোয়াইট কনভার্সে তাকে সত্যি ভার্সিটির সিনিয়র ভাই লাগছে এখন। চোখ জুড়ে আবৃত বিশাল আকার রোদ চশমাটা না খুলেই আন্ডারকাট ঝরঝরে চুলগুলোতে আঙুল বোলাচ্ছিল এরিস। তখনই সম্মুখে এসে উপস্থিত হয় ঈশানী। এরিস ঘাড় ফিরিয়ে তাকানোর আগেই তারা হুড়ু করে শুধায়, ডেকে পাঠিয়েছেন কেন? মার্কেটে আজ অনেক ভিড়, বুটিক হাউস খালি পড়ে আছে। তাহলে আজকের জন্য পুরো মার্কেট সিলগালা করে দেই। বাইকের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফ্রন্ট মিরারে নিজের চুল ঠিক করতে করতে ভাবলে সেই গলায় জবাব দিল মাফিয়া বস। কি? কেন? এরিসের কথায় হাতকে উঠল রমণী। এই লোক হেয়ালি করে না মোটেই, যেটা বলে সেটাই করে ছাড়ে।
ফলস্বরূপ ঈশানীর মুখশ্রী জুড়ে প্রস্ফুটিত হলো নিদারুণ উদ্বেগের ছাপ। এতক্ষণে ঘাড় ঘোরালো ইরিশ, সাবলীল ভঙ্গিতে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।